আমি মোহাম্মদ ইউনুস সশ্রদ্ধ চিত্তে শপথ গ্রহণ। জুলাই আন্দোলনে ছাত্র জনতার রক্তের উপর ভর করে দেশের শাসন ক্ষমতা নেয় অন্তর্বর্তী সরকার। বিপুল জন আকাঙ্ক্ষা ছিল দেশ বড় অগ্রগতি পাবে, বদলে যাবে অর্থনীতি ও শাসন ব্যবস্থা। 18 মাসের শাসন ব্যবস্থার ইতি টেনে বিদায় নিয়েছে ডক্টর ইউনূসের অন্তর্বর্তী সরকার। বিদায়ী সরকার অনেক খাতে সাফল্য পেলেও ব্যর্থতার পাল্লাই যেন বেশি ভারী। মানুষের যে আকাঙ্ক্ষা ছিল তা অনেকেই পূরণ করতে পারেনি। উল্টো বিশ্লেষকরা বলছেন, নতুন সরকারকে তারা বাড়তি চাপে ফেলে গেছে অনেক সূচকে। বিদ্যুৎ খাতে বড় ব্যর্থতা দেখিয়ে বিদায় নিয়েছে অন্তর্বর্তী সরকার। কেবল ব্যর্থ হয়নি, নির্বাচিত রাজনৈতিক সরকার যাতে চাপে পড়ে সেই ফাঁদও তৈরি করে যায়। এজন্য 14,000 কোটি টাকার দেনার বোঝা, যাতে বিদ্যুৎ উৎপাদন এবং সরবরাহে নৈরাজ্য হয়, আর সেই নকশাও তৈরি করে গেছে অন্তর্বর্তী সরকার। খাত সংশ্লিষ্টরা বিকেলে এ নিয়ে সংবাদ সম্মেলন করেছে। তারা বলছেন, বেসরকারি বিদ্যুৎ কেন্দ্রগুলোর বকেয়া পাওনা নেমেছিল 3 মাসে, কিন্তু কৌশলে সেটি আটকাতে থাকে অন্তর্বর্তী সরকার। বিদায়ের আগ পর্যন্ত তারা মনে করেছে হয়তো আর্থিক সংকট থেকে, কিন্তু সরকারের শেষ দিকের পদক্ষেপ থেকে স্পষ্ট এটি ছিল বিদায়ী সরকারের কৌশল। সরলভাবে আমরা এটাকে যে হয়তো কোনো কারণে ওনারা দিচ্ছেন না, বাট যখন ওনারা গত সপ্তাহে মানে 5ই ফেব্রুয়ারি ওনারা যখন এই যে এলডির পার্টটা হলো ডিসিশন নিল, তখন আমার মনে হয় উই জাস্ট কানেক্ট দ্য ডট। আমরা তখন কিন্তু ডটটা কানেক্ট করে ফেলতে পারলাম যে ওনারা ইন্টেনশনালি এটা করেছে, বিলটা একটা হিউজ অ্যামাউন্ট বাকি রেখে এলডির পার্টটা দিবে। এরপরে গভর্নমেন্ট আসলে যে এই গভর্নমেন্টের সঙ্গে আমরা কনফ্রন্টেশনে যাব, গভর্নমেন্ট একটা হিউজ একটা পেমেন্ট নিয়ে তারা প্রেশারে থাকবে, লোডশেডিং হবে। তো এটা কিন্তু আমার বলি আমি জানুয়ারি পর্যন্ত আমরা খুব সরলভাবে নিয়েছিলাম যে ওনারা হয়তো কোনো, বিকজ আপনি দেখেন এই যে 2025-এর জুন থেকে আমাদের কি ইকোনমি কোন ডাউন ছিল? সবসময় ইকোনমি, এক্সপোর্ট, আপনার ফরেন কারেন্সি আর্নিং সবকিছু কিন্তু পজিটিভ ছিল। তাহলে পেমেন্টটা কেন স্লো করবে? দেয়ার ইজ নো রিজন। বেসরকারি বিদ্যুৎ কেন্দ্রের বকেয়া আটকানোর কৌশলের একটি ব্যাখ্যাও দিয়েছে তারা। বলছেন, যাতে তারা সরকারকে বিদ্যুৎ সরবরাহ করতে না পারে সেজন্য এই কৃত্রিম সংকট সাজানো হয়। সরকারের সঙ্গে যাতে তৈরি হয় রেষারেষি, আর বিদ্যুৎ সরবরাহ না করলে লোডশেডিং বাড়বে, তখন নতুন সরকারের প্রতি তৈরি হবে জনরোষ। ওনারা হয়তো স্যাটিসফ্যাকশন নিতে পারেন। আপনার যে আজকে যদি $35 বিলিয়ন জায়গায়, আপনি নিজে চিন্তা, $35 বিলিয়ন জায়গায় $2 বিলিয়ন যদি কম হতো, গভর্নমেন্টগুলো আমাদের এখন $33 বিলিয়ন এর নাকি আমাদের রিজার্ভ, বাট আমাদের কোনো $2 বিলিয়ন ইকুইভ্যালেন্ট টু 24,000 কোটি টাকা, আমাদের কোনো পাওয়ার সেক্টরে কোনো পেমেন্ট নাই। এটা কি মোর কমফোর্টেবল হতো না? আমরা স্যাটিসফ্যাকশন থাকতাম। লোকজন কিন্তু $2 বিলিয়ন আর মানে $3 বিলিয়ন রিজার্ভ কম বেশিতে কিচ্ছু মনে করে না। আমরা তো $18 বিলিয়ন রিজার্ভে চলে গেছিলাম। সেই যে বললাম যে প্রত্যেকে আমরা ট্রাই করি, তার এলাকাতে আমি হলো স্টার মার্ক পাই, আরেকজন যে ফেল করবে ইভেন্চুয়ালি ইট ইজ টোটালিটি। এটা ওনারা কিন্তু বোঝেননি। কোন একজন ট্রাই করছে, তার হলে সে স্টার মার্ক দেখাবে, আরেকজন যে ফেল করে বসে আছে ওনাদের খেয়াল নাই। তাই আমি বিশ্বাস করি আপনারা যেহেতু সাংবাদিক, আপনারা যেহেতু মানে বিবেক, জাতি বিবেক, আপনারা এই জিনিসগুলো তুলে ধরবেন, যে জিনিসগুলো এইভাবে ব্যালেন্স করা দরকার ছিল। আমাদের $35 বিলিয়ন জায়গায় আমাদের যদি কোনো জিরো পেমেন্ট থাকতো, $24,000 যদি পেমেন্টটা করে দিত, আপনারা দেখছেন গত 6 মাসে এভরি উইক বাংলাদেশ ব্যাংক হলো $100 মিলিয়ন, $150 মিলিয়ন, $120 মিলিয়ন বাজার থেকে কিনেছে। তারা হ্যাঁ $4.5 বিলিয়ন তার মার্কেট থেকে কিনেছে। দরকার ছিল না $2.5 বিলিয়ন, কিন্তু বাকি $2 বিলিয়ন ইকুইভ্যালেন্ট টাকাটা হলো আমাদেরকে সেটেল করতে পারতো। এবং এই জিনিসগুলো অবশ্যই আপনাদেরকে বুঝতে হবে। আপনারা সাংবাদিক, আপনারা অনেক মানে জিনিসগুলো বোঝেন, এই জিনিসগুলো আপনার বুঝতে হবে যে এই জিনিসগুলো তারা করতে পারতো, বাট কেউ একজন তার সাকসেস দেখানোর জন্য আরেকজনকে হলো এটা মানে কেয়ার, যেটা কি হবে না হবে। সংবাদ সম্মেলনে বলা হয়, অর্থ সংকট থেকে তারা তেল আমদানির জন্য ঋণপত্র খুলতে পারছে না। ফলে আসছে গরমের মৌসুমে বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হবে। এমন যখন বাস্তবতা, তখন শেষ দিকে সরকারের চাহিদা মোতাবেক বিদ্যুৎ সরবরাহ করতে না পারার অজুহাতে বেসরকারি খাতের উপর জরিমানা আরোপ করে বিদায়ের 1 সপ্তাহ আগে। পিডিবি বিদ্যুৎ প্রাপ্ত হওয়ার পরে আমাকে বিদ্যুতের বিল দেবে না, শুধু দেবেই না,
বরঞ্চ যেহেতু বিদ্যুতের বিল দেয়নি, আমার আর্থিক সক্ষমতা ছিল না পরিপূর্ণভাবে তার বিদ্যুতের চাহিদা পরিপূরণ করার, অবশ্যই কিছু কিছু ল্যাপসেস হয়েছে। ওই ল্যাপসেস গুলো ধরে আমাকে আবার এলডিও করবে। এইটা যখন স্ট্যাবলিশড হবে, তখন প্রতিটি ব্যাংক যারা আমাদের জন্য জ্বালানি আমদানি করার জন্য এলসি খোলে, তারা জানবে যে এলসিটা যে খোলার জন্য যে অর্থলগ্নি আমি এই বিদ্যুৎ কোম্পানিকে দিয়েছি, এই বিদ্যুৎ কোম্পানি তো কখনোই এই অর্থ আমাকে ফেরত দিতে পারবে না। কারণ এই এলসির মাধ্যমে আমদানিকৃত জ্বালানি দিয়ে পরিপূর্ণভাবে বিদ্যুৎ সরবরাহ তো করা সম্ভব হবে না, কারণ আমি তো দেখছি 6-7 মাসের বকেয়া আছে। তাহলে সেক্ষেত্রে কোনো ব্যাংকই আমার জন্য এলসি খুলবে যখন সে দেখতে পাচ্ছে যে এখানে মূলধনের ঘাটতি হওয়া একটা অবশ্যম্ভাবী ঘটনা? তো আপনার প্রথম প্রশ্নের উত্তরটা হচ্ছে এটা, যদি ঘটনাটি ঘটে, বাংলাদেশে কোনো ব্যাংক আমাদের আর জ্বালানি আমদানির জন্য এলসি করবে না, নিশ্চিত কোনো ব্যাংক করবে না। দেশের বেসরকারি বিদ্যুৎ কেন্দ্রগুলো থেকে বিদ্যুৎ কেনে সরকার, আবার আমদানিও করা হয়। সঙ্গে রয়েছে সরাসরি বিদেশি বিনিয়োগের বিদ্যুৎ কেন্দ্র। দেশীয় বিনিয়োগকারীদের দাবি, অন্তর্বর্তী সরকার বিদ্যুৎ খাতে দেশি এবং বিদেশিদের সঙ্গে বৈষম্য করেছে। আমরা ওই যে বিল টিল পাই না দেশে, বা দেশকে ভালোবাসি, যতটুকু পারি বিদ্যুৎ দিয়ে যাচ্ছি, মাঝে মাঝে এদিক সেদিক দৌড়াদৌড়ি করছি বিল টিল কালেক্ট করার জন্য। কিন্তু আসলে এই ফিসক্যাল মিসম্যাচের একটা গঠনমূলক সমাধান হওয়া প্রয়োজন, এবং আমরা একটা রাজনৈতিক সরকারের সঙ্গে এ ব্যাপারে একটা কনস্ট্রাকটিভ আলোচনায় উপনীত হতে চাই, যেটার মাধ্যমে we can solve this problem. If we cannot solve this problem, then this will be a problem not only for us, it will be a problem for us, PDB, government, and as a consequence due to load shedding the people. অবশ্য নতুন রাজনৈতিক সরকার চায় দেশে বিদ্যুতের কোনো সংকট না থাকুক। তবে আসছে গরমের মৌসুমে বিদ্যুতের চাহিদা 18,000 মেগাওয়াট ছাড়াতে পারে বলে মনে করা হচ্ছে। আর বিপুল এই চাহিদা সরকারি কেন্দ্রগুলো থেকে মেটানো যায় না। বেসরকারি কেন্দ্রগুলো 4,000 মেগাওয়াট যোগান দিতে পারে। এজন্য যে করেই হোক সচল রাখতে হবে বিদ্যুৎ কেন্দ্রগুলো। সাইদ আরমান, নাগরিক, ঢাকা।